আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা? কিউবাকে ঘিরে রাশিয়া চীনের গোয়েন্দা তৎপরতায় নতুন উদ্বেগ যুক্তরাষ্ট্রের। অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮। গিনেস বুকে নাম ওঠা বিশ্বের সবচেয়ে দামি গরু, দাম শুনলে চোখ কপালে উঠবে। এশিয়ার বাজারেও কমেছে তেলের দাম। পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদিবিদ্বেষী রাষ্ট্র হিসেবে দেখা হলেও দেশটির বুক চিরে রয়েছে প্রায় ২৭০০ বছরের পুরনো এক সমৃদ্ধ ইহুদি ইতিহাস। ২০১৫ সালের মার্চ মাসে মার্কিন কংগ্রেসে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক চুক্তি ঠেকাতে বাইবেলের এস্থার উপাখ্যানের ভুল ব্যাখ্যা দিয়ে দাবি করেছিলেন যে ইরান ইহুদিদের জন্য এক চিরন্তন অস্তিত্বের সংকট। অথচ ইতিহাস বলছে ভিন্ন কথা। পার্শ্বের রাজা অহস্যের বা কয়ের্শ তৎকালীন ইহুদি সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন এবং রানী এস্থার ও তার মামাতো ভাই মর্দখয়ের স্মৃতিবিজড়িত সমাধিটি এখনও পশ্চিম ইরানের হামেদান শহরে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে সংরক্ষিত রয়েছে। এমনকি ২০০৮ সালে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের শাসনামলে এটিকে ইরানের জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অধ্যাপক ফারহান জাহানপুরের মতে, মধ্যপ্রাচ্য বা পাশ্চাত্যের অনেক দেশের তুলনায় ইরানে ইহুদিবিদ্বেষের ইতিহাস নেই বললেই চলে। এখানকার ইহুদিরা ইরানকে নিজেদের আদি বাড়ি মনে করেন এবং পার্শ্বের সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত ও রান্নার প্রতি গভীর নারীর টান অনুভব করেন। যেমনটি বলছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি ইহুদি বংশোদ্ভূত এতান মাবুরাক। তার পূর্বপুরুষরা শত শত বছর ধরে হামেদানে বাস করেছেন। শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে তার পরিবার ইরান ছাড়তে বাধ্য হলেও আজও তারা পাসোভার বা ইহুদিদের বিশেষ উৎসবে পার্শ্বের ঐতিহ্যবাহী রেসিপি এবং রীতিনীতি সগৌরবে লালন করেন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে ব্যাবিলনীয় নির্বাসনের সময় থেকে ইরানে ইহুদিদের আগমন শুরু হয়। রাজা দ্বিতীয় নেবুচাদনেজার কর্তৃক জুডিয়ার রাজ্য থেকে বিতাড়িত হয়ে তারা প্রথমে ইস্পাহানে এবং পরবর্তীতে পুরো পার্শ্ব মালভূমিতে ছড়িয়ে পড়েন। হিব্রু বাইবেলেও প্রাচীন পার্শ্বের রাজাদের সঙ্গে ইহুদিদের এই নিবিড় সম্পর্কের প্রশংসা করা হয়েছে। পরবর্তীতে সপ্তম শতাব্দীতে ইসলামের আগমন এবং বাণিজ্য পথের প্রসারের ফলে ইহুদিদের এই অভিবাসন আরও বাড়ে। পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক লিওর স্টানফেল্ডের মতে, ইসলামের একেশ্বরবাদী বার্তা এবং আহলুল কিতাব বা কিতাবধারী হিসেবে স্বীকৃতি তৎকালীন ধর্মীয় সংখ্যালঘুদের জন্য এক বড় সুরক্ষাকবচ হিসেবে কাজ করেছিল। ১৯০৬ সালে কাজার রাজবংশের আমলে সংঘটিত সাংবিধানিক বিপ্লবের মাধ্যমে ইরানের ইহুদিরা দেশটির সংসদে একটি স্থায়ী আসন লাভ করে, যা তাদের মুসলিম নাগরিকদের সমকক্ষ আইনি মর্যাদা ও সুরক্ষা দেয়। এরপর ১৯২৫ সাল থেকে পাহলভি রাজবংশের অধীনে ইরান যখন অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বিকশিত হতে শুরু করে, তখন নাৎসি আইনের কারণে জার্মানি থেকে বিতাড়িত বহু ইহুদি বুদ্ধিজীবী এবং পেশাজীবী ইরানে আশ্রয় নেন। ১৯৪১ সালে ইরাকের ফারহুদ দাঙ্গার পর বিপুল সংখ্যক ইরাকি ইহুদিও এখানে চলে আসেন। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরান প্রায় ৩ লাখ পোলিশ শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, যাদের মধ্যে হাজার হাজার ইহুদি ছিল। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরও ইরানের বিশাল ইহুদি জনগোষ্ঠীর মাত্র একটি ক্ষুদ্র অংশ সেখানে পাড়ি জমায়। ১৯৬০-এর দশকে এই দেশত্যাগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, কারণ ইরান ছিল ইসরায়েলের অন্যতম প্রাথমিক কূটনৈতিক ও তেল সরবরাহকারী সহযোগী রাষ্ট্র। বিনিময়ে ইসরায়েলি সেনাবাহিনী শাহের কুখ্যাত গোপন পুলিশ বাহিনী শাবাককে প্রশিক্ষণ দিত। তবে শাহের একনায়কতন্ত্রের বিরুদ্ধে তৎকালীন বহু তরুণ ও প্রগতিশীল ইরানি ইহুদি আন্দোলনে যোগ দেন এবং শাবাকের নির্মম নির্যাতনের শিকার হয়ে কারাবরণ বা নির্বাসন ভোগ করেন। এতান মাবুরাখের মতে, পাহলভি আমলের সেই নৃশংস নির্যাতন বর্তমান শাসন ব্যবস্থার চেয়ে কোনো অংশে কম ছিল না। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনি একটি ঐতিহাসিক ফতোয়া জারি করেন, যেখানে তিনি স্পষ্ট করে দেন যে ইরানের ইহুদিরা এই জাতির অবিচ্ছেদ্য অংশ এবং রাজনৈতিক আন্দোলন জায়নিজমের সঙ্গে সাধারণ ইহুদি ধর্মের কোনো সম্পর্ক নেই। এই ফতোয়া তাদের সুরক্ষা দিলেও বিপ্লব পরবর্তী এক দশকে প্রায় অর্ধেক ইহুদি ইরান ছেড়ে চলে যান, যাদের সিংহভাগই স্থায়ী হন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। পরবর্তী সময়ে বিভিন্ন সরকারের আমলে এই সম্প্রদায়ের মিশ্র অভিজ্ঞতা হয়েছে। আহমদিনেজাদের আমলে ইহুদিবিদ্বেষ ও হলোকাস্ট অস্বীকারের ঘটনা সামনে এলেও ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হাসান রুহানি ইহুদিদের জন্য উত্তরাধিকার আইন সহজ করা এবং শনিবার, শাবাত বা বিশ্রামের দিনে ইহুদি শিশুদের স্কুলে যাওয়া থেকে ছাড় দেওয়ার মতো ইতিবাচক পদক্ষেপ নেন।
ইরান ইরাক যুদ্ধে প্রাণ হারানো ইহুদি সৈন্যদের স্মরণে তার সরকার একটি স্মৃতিসৌধ উন্মোচন করেছিল। বর্তমানে ইরানে প্রায় 10,000 থেকে 15,000 ইহুদি বসবাস করছেন, যা ইসরায়েল ও তুরস্কের পর মধ্যপ্রাচ্যে তৃতীয় বৃহত্তম। তেহরান, সিরাজ ও ইস্পাহানের মতো বড় শহরগুলোতে ছড়িয়ে থাকা এই জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতার মাত্রা বেশ উন্নত। দেশটিতে প্রায় 60টি সিনাগগ, ইহুদি স্কুল, কোষার কসাইখানা এবং রেস্টুরেন্ট রয়েছে। রাজনৈতিক কারণে ইসরায়েল রাষ্ট্রের প্রতি জনসমক্ষে ইতিবাচক মনোভাব প্রকাশের সুযোগ না থাকলেও তারা আধ্যাত্মিক পবিত্র স্থান হিসেবে ইসরায়েল এবং রাজনৈতিক মাতৃভূমি হিসেবে ইরানের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য বজায় রাখেন। সম্প্রতি তেহরানে ইসরায়েলি বিমান হামলায় একটি সিনাগগ ক্ষতিগ্রস্ত হলে ইরানের ইহুদি সম্প্রদায় এবং তাদের সংসদীয় প্রতিনিধি হুমায়ুন শামেহ ও ধর্মীয় নেতা রাব্বি ইউনেস হামামি লালেহজার যৌথভাবে এর তীব্র নিন্দা জানান। তারা এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে বলেন, ইহুদিদের সুরক্ষার বিষয়ে ইসরায়েলের দাবি সম্পূর্ণ মিথ্যা। এমনকি ধ্বংসস্তূপ থেকে তোরাহ স্ক্রোল বা পবিত্র ধর্মগ্রন্থগুলো যাতে অক্ষত উদ্ধার করা যায়, সেজন্য ভারী যন্ত্রপাতির বদলে ইরানি উদ্ধারকর্মীদের হাত দিয়ে সাবধানে কাজ করার অনুরোধ সরকার রক্ষা করেছিল। এই ঘটনাটি পাশ্চাত্যের প্রচারণার বাইরে গিয়ে ইরানের ইহুদিদের প্রতি দেশটির প্রশাসনের প্রকৃত শ্রদ্ধা ও পারস্পরিক সহাবস্থানের এক অনন্য চিত্র তুলে ধরে। কিউবায় রাশিয়া ও চীনের গোয়েন্দা কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা। এর ফলে মার্কিন ভূখণ্ডের কাছাকাছি বিদেশি নজরদারি কার্যক্রম নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ আরও বেড়ে গেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে প্রকাশিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, বেইজিং ও মস্কো কিউবায় তাদের ইলেকট্রনিক নজরদারি সুবিধা উন্নত করেছে এবং 2023 সাল থেকে সেখানে গোয়েন্দা কর্মীর সংখ্যা বৃদ্ধি করেছে। খবর আনাদোলু এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, এসব স্থাপনাগুলো এমনভাবে অবস্থান করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে থাকা মার্কিন সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়। এর মধ্যে টাম্পায় অবস্থিত ইউএস সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যুক্ত যোগাযোগ এবং মায়ামির কাছে থাকা ইউএস সাউদার্ন কমান্ডের সঙ্গে সম্পর্কিত যোগাযোগও অন্তর্ভুক্ত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই মূল্যায়নে কিউবায় 18টি পরিচিত সংকেত গোয়েন্দা স্থাপনা শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, চীন 3টি স্থাপনা পরিচালনা করছে আর রাশিয়া পরিচালনা করছে 2টি। কিছু স্থাপনা কিউবার কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হয়। বাকি স্থাপনাগুলো কিউবার মালিকানাধীন বলে জানা গেছে। ওয়াশিংটন এই ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর পশ্চিম গোলার্ধে তাদের উপস্থিতি শক্তিশালী করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখছে। ট্রাম্প প্রশাসন এই গোয়েন্দা তথ্যগুলোকে হাভানার প্রতি আরও কঠোর অবস্থান গ্রহণের যুক্তি হিসেবে ব্যবহার করেছে। তাদের মতে, কিউবা এখন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের কাছাকাছি রাশিয়া ও চীনের কার্যক্রম পরিচালনার একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। কিউবার গোয়েন্দা কার্যক্রমও নাকি দ্বীপটির দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি গুয়ান্তানামো বের আশেপাশে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের নির্দেশনার পর যুক্তরাষ্ট্র কিউবার ওপর নজরদারি বাড়িয়েছে, যার মধ্যে ড্রোন উড্ডয়ন ও স্যাটেলাইট পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। তবে তার দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং কিউবার ওপর চাপ সৃষ্টি করতে ওয়াশিংটনের বিরুদ্ধে মিথ্যা দাবি ছড়ানোর অভিযোগ তুলেছে। রাশিয়া এ প্রতিবেদন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে মস্কো প্রকাশ্যে হাভানার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করেছে এবং কিউবার প্রতি অব্যাহত সমর্থনের অঙ্গীকার করেছে। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনিধসে অন্তত 28 জন নিহত হয়েছেন। ভয়াবহ এই ভূমিধসের ঘটনায় খনির ভেতরে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ প্রশাসন। নিখোঁজদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে জোরদার অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী লুয়ান্ডার উত্তর পূর্বে অবস্থিত বেঙ্গো প্রদেশে শনিবার 23 মে এই খনিধসের ঘটনাটি ঘটে। নিহতদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে একই পরিবারের 13 জন সদস্য রয়েছেন বলে জানা গেছে। খনির ভেতরে মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়। পুলিশের মুখপাত্র গ্যাসপার লুইস ইনাসিও রোববারে 24 মে দেওয়া এক বিবৃতিতে সাংবাদিকদের জানান, খনিধসের পর থেকেই নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও উদ্ধারকারী দল নিরলস কাজ করে যাচ্ছে। এখনও অন্তত 2 জন খনিশ্রমিক মাটির নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের জীবিত উদ্ধার করার চেষ্টাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে এই দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বেঙ্গো সেন্ট্রাল হাসপাতালের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ফ্রান্সিসকো রদ্রিগেজ সাংবাদিকদের জানিয়েছেন,
খনি থেকে উদ্ধার হওয়া আহতদের মধ্যে অন্তত 3 জনকে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ওই 3 রোগী সম্পূর্ণ সচেতন এবং আশঙ্কামুক্ত রয়েছেন। এই মুহূর্তে তাদের অন্য কোনো উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের প্রয়োজন নেই বলেও জানান তিনি। আফ্রিকার বিভিন্ন দেশে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এমন অবৈধ খনি পরিচালনার ঘটনা প্রায়শই ঘটে থাকে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগের সময়ে এই খনিগুলো ভয়াবহ মৃত্যুফাঁদে পরিণত হয়। অ্যাঙ্গোলায় ঘটে যাওয়া এই বিপর্যয়টি দেশটিতে অবৈধ খনি খননের ঝুঁকি এবং শ্রমিকদের নিরাপত্তার অভাবকে আবারও বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে তা হয়তো অনেকের ভাবনারও অতীত। তবে ব্রাজিলের একটি নিলামে ভারতীয় বংশোদ্ভূত নেলোর জাতের একটি গরু বিক্রি হয়েছে রেকর্ড 40 কোটি রুপিতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ভিয়াতিনা -19 নামের এই গরুটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি গবাদি পশু। মাত্র 53 মাস বয়সী এই বিশেষ গরুর ওজন প্রায় 1101 কেজি, যা নেলোর জাতের অন্যান্য সাধারণ গরুর গড় ওজনের তুলনায় প্রায় দ্বিগুণ। ধবধবে সাদা চামড়া, ঝুলে থাকা শিথিল ত্বক এবং কাঁধের ওপর স্পষ্ট কুঁজের কারণে গরুটি দেখতে অত্যন্ত আকর্ষণীয়। শুধু দামের দিক থেকেই নয়, টেক্সাসের ফোর্ট ওয়ার্থে অনুষ্ঠিত গবাদি পশুদের মিস ইউনিভার্স খ্যাত আন্তর্জাতিক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ডে অংশ নিয়ে এটি মিস সাউথ আমেরিকা খেতাবও জয় করেছে। মূলত চমৎকার শারীরিক গঠন, নিখুঁত পেশিবহুল অবয়ব এবং বিরল বংশগত বৈশিষ্ট্যের কারণেই বিচারকদের মন জয় করে নেয় ভিয়াতিনা -19। প্রাণী চিকিৎসকদের মতে এই গরুটি নিখুঁত শারীরিক বৈশিষ্ট্যের এক অনন্য উদাহরণ। খামারিরা একটি আদর্শ গরুর মধ্যে যেসব গুণাবলী খোঁজেন তার সবই ভিয়াতিনা -19 এর মধ্যে রয়েছে। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য নেলোর জাতটি বিশ্বজুড়ে বিখ্যাত। এই অনন্য গুণের কারণে উন্নত জাতের গবাদি পশু প্রজনন কর্মসূচিতে ভিয়াতিনা -19 এর ভ্রূণের চাহিদা এখন বিশ্বব্যাপী তুঙ্গে। ইতিহাস ঘেঁটে জানা যায়, ব্রাজিলের বর্তমান পশুপালনের এই গৌরবের পেছনে রয়েছে গভীর ভারতীয় সংযোগ। ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী ব্রাজিলের মোট গবাদি পশুর প্রায় 80% মূলত ভারতীয় জেবু উপজাতির অন্তর্গত, যাদের প্রধান বৈশিষ্ট্য হল পিঠের ওপর কুঁজ এবং গলার নিচে ঝুলন্ত চামড়া বা গলকম্বল। ভিয়াতিনা -19 যে নেলোর জাতের অন্তর্ভুক্ত, সেটিকে মূলত ভারতের অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার বিখ্যাত অনগোল জাতের বংশধর বলা হয়। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে আর্যদের হাত ধরে এই শক্তিশালী জাতটির উৎপত্তি হয়েছিল এবং পরবর্তীতে 1800 শতকের দিকে এটি প্রথম ব্রাজিলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ব্রাজিল বিশ্বের বৃহত্তম নেলোর জাতের প্রজননকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। মার্কিন কৃষি বিভাগের তথ্যমতে ব্রাজিলে প্রায় 23 কোটি গরু রয়েছে, যার একটি বিশাল অংশ এই নেলোর জাতের এবং এদের মূলত উন্নত মানের মাংস উৎপাদনের জন্য লালন পালন করা হয়। ব্রাজিল থেকে এখন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনিজুয়েলা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মতো দেশেও এই জাতের গরু রপ্তানি করা হচ্ছে। তবে সবকিছুর মাঝে 40 কোটি টাকার ভিয়াতিনা -19 এখন গবাদি পশু ও দুগ্ধশিল্পের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। একই সঙ্গে এই ইতিবাচক খবরের জেরে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলো বেশ চাঙ্গা হয়ে উঠেছে। সোমবার 25 মে এশিয়ার আন্তর্জাতিক জ্বালানি বাজারে বিশ্বব্যাপী তেলের দাম নির্ধারণের বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম এক ধাক্কায় 5% কমে ব্যারেল প্রতি 98.36 মার্কিন ডলারে নেমে আসে। আজ সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 5.5% কমে প্রতি ব্যারেল 97.90 ডলারে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিও ক্রুডের দাম কমে দাঁড়ায় 90.99 ডলার, আগের তুলনায় 5.8% কম। আজ সরকারি ছুটির কারণে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জ্বালানি ও আর্থিক বাজার বন্ধ রয়েছে। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা শেষ হয়েছে এবং খুব শিগগিরই এর বিস্তারিত বিশ্ববাসীকে জানানো হবে বলে গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছিলেন। ট্রাম্প আরও জানান যে সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হিসেবে গত 28 ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা কৌশলগত হরমুজ প্রণালী আবার পুরোপুরি চালু করে দেওয়া হবে। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি প্রায় 1/5 সাধারণত এই সরু ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়ে থাকে। হরমুজ প্রণালী পুনরায় খোলার খবরে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের চাঙ্গাভাব দেখা গেছে, যেখানে জাপানের প্রধান শেয়ারবাজার সূচক নিক্কেই 225 প্রায় 2.5% বৃদ্ধি পেয়ে ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড 65,000 পয়েন্টের মাইলফলক ছাড়িয়ে গেছে।
জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশগুলো তাদের প্রয়োজনীয় জ্বালানির জন্য পার্শ্ব উপসাগরীয় অঞ্চলের ওপর চরমভাবে নির্ভরশীল হয়। এই যুদ্ধের কারণে তারাই সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছিল।